সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, অবশ্য থাম্বনেল থেকে বুঝতে পারছো যে এসএসসি 2026 সালে, অর্থাৎ যে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসটা নয়, কিন্তু এখন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এ প্লাস অর্জন আমরা কীভাবে করবো, তার সেটা টিপস অ্যান্ড ট্রিক্স আমরা কীভাবে করতে পারি যে কোনো শিক্ষার্থীর জন্য, যে কোনো শিক্ষার্থীর জন্য, যে কোনো গ্রুপের শিক্ষার্থীর জন্য কীভাবে সম্ভব এ প্লাস পাওয়া, সেটা আজকে নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখো, আজকে যদি কারোর এ প্লাস পেতে ইচ্ছুক হয় সাধারণ গণিত সাবজেক্টটাতে, শুধুমাত্র ভিডিওটা ক্লিক করে, অর্থাৎ একটু মনোযোগ সহকারে দেখবে। আর যাদের অর্থাৎ ভালো লাগবে না, দেখার কোনো প্রয়োজন নেই। দেখো, আমাদের 4টা বিভাগ থাকে। আমি যেটা আলোচনা করবো শুরুতেই, তার নাম হচ্ছে সৃজনশীল। আচ্ছা, তারপরে আলোচনা করবো এসকে, অর্থাৎ শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 20 নাম্বার, আর এখানে হচ্ছে 50 নাম্বার। তারপর হচ্ছে আমাদের এমসিকিউ অংশ 30। এখন আমাদের 4টে বিভাগ থেকে ক, খ, গ এবং ঘ বিভাগ। ক বিভাগে থেকে বীজগণিত। এই সংক্ষিপ্ত সিলেবাস আছে 2, 3 এবং 11। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সেট অফ ফাংশন। 3 অধ্যায় হলো বীজগণিত থেকে আসে। 11 অধ্যায় 2টা অংশ ভাগ, অনুপাত ও সমানুপাত। ঘ বিভাগে হচ্ছে আমাদের 7 অধ্যায় হচ্ছে আমাদের সম্পাদ্য, ব্যবহারিক জ্যামিতি। আর এই সম্পাদ্য কিন্তু আবার বৃত্তের সম্পাদ্য আছে, এটা কিন্তু করতে হবে, মাথায় রাখবে। 8 অধ্যায় আমাদের বৃত্ত অংশ, উপপাদ্য অংশ আর সম্পাদ্য। এখান থেকে এখানে কিছু যুক্ত হবে। আর ত্রিকোণমিতি এখানে নবম অধ্যায় 9.1 এবং 2, আর পরিমিতি হচ্ছে 16.1, 2, 3, 4। 16 অধ্যায়কে আবার 4টে অংশে ভাগ হয়ে গেছে। এর উপর ডিপেন্ড করে আমাদের অঙ্ক আসবে। পরিসংখ্যান হচ্ছে আমাদের 17 অধ্যায়। এখন এখান থেকে আমার যখন আসবে, এখান থেকে 2টা আসবে, 2টা সৃজনশীল। এখান থেকে আমাদের আসবে 2টা, এখান থেকে 2টা, আর এখান থেকে আমাদের 2টা। আমাদের লেখা থাকবে যে কোনো একটা নিয়ে আমরা মোট 5টা প্রশ্ন লিখতে হবে। কয়টা প্রশ্ন লিখব? 5টি প্রশ্ন। 5টি প্রশ্ন যদি আমরা লিখি, 5 গুণ 10, 5 10 50, কাটার তো কাটার ক্ষমতা নেই যদি কারেকশন সঠিক হয়। এখন আমরা কীভাবে করব? আমি তোমাদের পরামর্শ দেব, কেউ যদি কখনো ভালো করতে চাও, এ প্লাস পেতে 100% চাও, তাহলে পরিসংখ্যান একটার বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পরিসংখ্যানে কিন্তু টাইম খুবই নষ্ট হয়। আর যদি কারোর মনে হয় যে স্যার আমি মিডিয়াম বা অর্থাৎ 60 বা 70 প্লাস এরকম পাবো, পরিসংখ্যান 2টা লিখো, কোনো সমস্যা নেই। এখন দেখো, পরিসংখ্যান কেউ যদি 2টা লিখো, ত্রিকোণমিতি আর পরিমিতির যে কোনো একটা অবশ্যই লিখতে হবে। তোমরা যে পার্টটা তোমাদের ভালো এবং সুবিধা হয় এবং তোমরা পারো, সেইগুলো লিখবে। কিন্তু কথা হচ্ছে, স্যার অঙ্ক তো অনেকগুলো আছে, পরিমিতিতে 90 প্লাস কিংবা 100টার মতো অঙ্ক আছে 4টে অধ্যায় মিলে, তাহলে আমি কি এতগুলো করতে পারবো? হ্যাঁ, পরিমিতি আমি বললে 11টা কিংবা 12টা অঙ্ক আমি টোটালি সম্পূর্ণ মিলে দেওয়া হয়, দাগায় দেওয়া হয়। সেগুলো বারবার প্র্যাকটিস করলে বোর্ডের থেকে একটা সৃজনশীল কমন পাবো। ত্রিকোণমিতিও তো গ্রুপ। এখন ডিসাইড করবে তোমার ত্রিকোণমিতি ভালো লাগে না পরিমিতি তুমি ভালো বুঝো সেটা। আর জ্যামিতি অংশ আমি পরামর্শ দেবো, বৃত্ত যদি আমি জ্যামিতি আমার থাকে বৃত্তের থেকে উপপাদ্য অংশ 35-40টা, আমি এত কিছু করার পর আমি দেখা যায় 6 মার্ক বা 8 নাম্বার অর্জন করতে পারবো, অনেক কষ্ট হবে 10 পেতে দিলে। আমি পরামর্শ দেবো সম্পাদ্য 4টে-5টা করলে বা 6টা-7টা করলে আমার অটোমেটিক্যাল 10 নাম্বার আমি ক্যাপচার করতে পারবো। তাহলে দেখো, আমাদের কিন্তু মূলত শর্ট সিলেবাস, তাহলে আমি কীভাবে যাচ্ছি? সেখানে শুধু 7 অধ্যায়, আর এখান থেকে মনে করো 9 আর 16, মনে করো 9 করলে, আর পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করবা, তাহলে তুমি 17 অধ্যায় করলে। দেখো কয়টা প্রশ্ন? 2টা, এখান থেকে 2টা, একটা 3টে, একটা 4টে। ওকে, এবার আমি আরেকটা আমার প্রয়োজন। এবার তুমি চাইলে দ্বিতীয় অধ্যায় থেকে সেট অফ ফাংশন, এখান থেকে একটা আসতে পারে, মানে 10 মার্কের, আবার নাও আসতে পারে, বেশিরভাগ দেখা যায়। আমি তোমাদের পরামর্শ দেবো দ্বিতীয় অধ্যায়, আর এখানে 11 অধ্যায় থেকে 11.2 লাগবেই না, 11.1-এর কিছু অংশ, অর্থাৎ 6-7 অঙ্ক দাগাই দেবো, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, 2 আর 11, তাহলে 2 আর 1। এবার একটু খেয়াল করো তো, কটা অধ্যায় গেছে? 1, 2, 3, 4, 5, 5টা অধ্যায়, কিন্তু এর কিন্তু আমার ভাগ আছে 11.12। তার আগে বলছি কিন্তু এটা আমার সম্পূর্ণ 1, 2 লাগবে না, শুধু 1। এই যে অধ্যায়গুলো কমাই দিয়েছে 1, 2, 3, 4, 5, এই 5টা অধ্যায় করলে আমরা সহজেই প্লাস পেয়ে যাবো। এই 5টা অধ্যায় করার পরে এই 5টা আমাদের কী করতে হবে? 5টা অধ্যায় সব অঙ্ক না, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দাগিয়ে নিয়ে সেগুলো বারবার প্র্যাকটিস করার পরে বোর্ড কোশ্চেনে গেলে তোমরা অবশ্যই 100% পারবে।
হলো আমাদের সৃজনশীল অংশ সিস্টেম। সংক্ষিপ্ত প্রশ্ন যখন যাবা তখন এটা টাইপ আকৃতি দেওয়া আছে। কোন আকৃতির? টাইপ। ওই টাইপ আকৃতির বেশি না, যেগুলো দাগানো হবে অর্থাৎ লিখে দেওয়া হবে সেগুলো শুধু পড়বা, বেসিক জ্ঞান যেগুলো আছে এগুলো। এর পরবর্তীতে সংক্ষেপ এমসিকিউ। এমসিকিউ প্রশ্ন অনেকে সাধারণত কি করে, সাধারণত অর্থাৎ পারে না। আমার কথা হলো পারে, কিন্তু কথা হলো তার সময় পায় না। সাধারণ গণিত তো টাইম পেরে ওঠা যায় না। তো আমি যে টেকনিকটা অবলম্বন করব এমসিকিউ, সেই টেকনিক 30টা এমসিকিউর ভিতরে তোমরা কমপক্ষে 15 প্লাস এমসিকিউ পাবে, এবং এই 15 প্লাস এমসিকিউ টেকনিকে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা শিখবে। পরিসংখ্যান সূত্র লাগবে, আর কোথাও সূত্র তোমাদের প্রয়োজন নেই, মুখস্থ করার দরকার নেই। এটা তোমরা পারতে গেলে তোমার হয়তো টাইম লাগবে, হয়তো ধরে নাও এখানে টাইম দিলে 5 মিনিট, কিংবা এখানে টাইম দিলে মনে করো 8 মিনিট। 8 মিনিট টাইম দিই। এখন আমার হচ্ছে 15টার জন্য টাইম দিয়েছে 8 মিনিট, আর 15টা আছে না, এই 15টা আমার টাইম কতক্ষণ থাকে, যে 22 মিনিট। 22 থেকে 2 মিনিট আরও বাদ দাও, তাহলে আমার কত থাকতেছে 20 মিনিট। এই 20 মিনিট কিন্তু 15 মিনিট ধরে আমি এই 20 মিনিট ধরে এই 15টা এমসি কিন্তু 20 মিনিট ধরে করবো। কীভাবে? বিভিন্ন সূত্র দিয়ে বা অন্য কিছু দিয়ে। তা মনে করো এখানে সাধারণত এবার যে শর্ট সিলেবাসে যেটা আমাদের জন্য হয়েছে, কেউ তো ফেল করবেই না যদি একটু সঠিক গাইডলাইন মেনে চলে। এমনকি এ প্লাস হরও পাবে, কিন্তু যদি গাইডলাইন সঠিক থাকে এ প্লাস অবশ্যই পাবে, আর গাইডলাইন যদি সঠিক না থাকে এ প্লাস পেতে গেলে অনেক কষ্ট হয়ে পড়বে। কীভাবে? কারণ সৃজনশীল প্রশ্ন করবে সবগুলো আগে বেসিক একটা অধ্যায়, যেমন সেট কাকে বলে সংজ্ঞা, এরকমভাবে পড়া লাগতো না, এখন কিন্তু পড়া লাগবে। আবার দেখো একটা তোমাদের পরামর্শ আমি দিই শর্টকাটভাবে। দেখো একটা এমসিকিউ দিলাম, দেখো সেক থিটা যোগ ট্যান থিটা ইকুয়াল টু 2/5 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত? এর একটা ধরে না আগে এমসিকিউ আসতো, ভালো করে বুঝো। এখন আমরা শর্টকাট বুদ্ধি কী করতাম, সূত্র যদি কখনো মিলে যায় এই মানটা উল্টাই দেবো, 5টা নিচে আসে না, 5টা উপরে যাবে আর 2টা নিচে আসবে, এই কিন্তু উত্তর ছিল আমাদের। এখন এই যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আবার এমসিকিউ আসে, মানে এমসিকিউর জন্য করতে হবে, আবার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু আগে শুধুমাত্র টেকনিকই শিখে ফেলছিলাম, এবার আমাদের কী হয়েছে দেখো, এই টেকনিক শিখতে হবে, আবার ক্লাস কী যেতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। যারা এ প্লাস পেতে যাবে মিডিয়ামের থেকে বেশি, অর্থাৎ মিডিয়াম থেকে ভালো স্টুডেন্টও প্লাস পেতে যারা ইচ্ছুক, তাদের জন্য একটু কিন্তু ওইরকম কঠিন হয়ে পড়ছে, কারণ আমরা সহজে কিন্তু এটা দিয়ে দিলে কিন্তু আমাদের এমসিকিউ হয়ে যেত। কিন্তু এবার দেখো এটাও যাওয়া লাগতেছে, আবার সূত্র দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন অঙ্ক করে দেখাতে হবে, তাহলে তাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের পরামর্শ দেবো যে এই লেভেল যেটা আমি তোমাদের দেখাইছি এইভাবে যদি যাও অবশ্যই 100% এ প্লাস পাবে। কিন্তু কারো যদি এমন হয় স্যার আমি বীজগণিত 2টা করবো, আমি এখান থেকে বৃত্ত করবো, তাহলে তাদের জন্য কঠিন হয়ে পড়বে। এখান থেকে তোমাদের মানবন্ধন দেওয়া আছে, তোমরা চাইলে যেভাবে খুশি সেভাবে তোমরা করতে পারবে। এখন বীজগণিত তোমাদের আমি পরামর্শ দেবো যে কোনো 2টা অধ্যায় করলে চলবে। আর কেউ যদি বলো স্যার আমি 3টাই করবো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য করবা ঠিকই, কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কম পরিমাণে দাগানো আছে, সেগুলো তোমরা করলে পাবে। আর কথা হলো স্যার এটা কোথা থেকে পাবে, আমার এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো অবশ্যই তোমরা 100% পাবে। অবশ্যই অলরেডি এখানে দেওয়াই আছে, তোমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই পাবে, সবগুলোই পাবে সময়ের সাপেক্ষে। এবং তোমাদের চিনতে হবে আসলে জায়গাটা কোথায়, এটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস। সব থেকে একটা শিক্ষার্থীর ভালো করার সব থেকে বড়ো পন্থা এবং পথ হচ্ছে তার সঠিক গাইডলাইন এবং মানবন্ধন। একটা শিক্ষার্থী কখনো মানবন্ধনের কারণে কখনো ফেল করতে পারে, আবার কখনো এ প্লাস পেতে পারে। কারণ একটা শিক্ষার্থী ধরে নাও খুব ভালো স্টুডেন্ট, খালি বীজগণিত করে গেছে সারা বছর ধরে, বীজগণিত করে গিয়ে সে পাস পর্যন্ত হলো না, এ প্লাস তো বেরোতে পারে, এমনও তো হতে পারে। শব্দে 100% সে পারবে তাও তো কথা না। তাই আমি বলছি যে গাইডলাইন যদি সঠিক থাকে, মানদণ্ড ঠিক থাকে, তাহলে শিক্ষার্থীরা এমনকি এ প্লাস পাবে, আবার কি ফেল পর্যন্ত করতে পারে। আর সবার লক্ষ্য থাকে এবং সবার চিন্তাভাবনা বা কোনো কিছু থাকে যে আমি এ প্লাস পাই, সেখানে যদি এ প্লাসের পরিবর্তে যদি আমি মানদণ্ড সঠিক না থেকে আমি ডিপ্রেশনে পড়ে যাই, বারবার পরীক্ষা দিয়ে টেস্ট পরীক্ষা দিয়ে বা বোর্ড পরীক্ষায় আগের থেকে যদি আমি ঝরে পড়ি, তাহলে তো আমার পড়াশোনার মনোযোগ থাকবে না। এই জন্য তোমাদের পরামর্শ দেবো গাইডলাইন সঠিক করে নিয়ে পড়াশোনা করবে। কারণ বিষয় হলো আমরা হাটে মাঠে গঞ্জে ঘাটে বর্তমানে যেটা দেখি, ঘরও কিন্তু যে কেউ পড়াইতে পারে, গণিতের কথা যদি বলি যে কেউ পড়াইতে পারে, কিন্তু বিষয় হচ্ছে সঠিক গাইডলাইন এবং মানদণ্ড জানতে হবে।
হ্যাঁ, আমি মুখস্থ করে গেলাম গিয়ে আমি পড়াই দিলাম, সেটা তো আমার হলো না। তো আমাদের গাঁথা শোধ করতে হবে। তাহলে এই সঠিক পথ মেনে চলে তোমরা একটু সামনে এগাবা, তাহলে কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবা। তা নাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের পস্তাতে হবে, স্যার আমি কী করলাম আর কীভাবে এ প্লাস পেলাম না। সবাই তো প্রত্যেকে জানো কি না জানি না, সবথেকে সাধারণ গণিতে এ প্লাস পাওয়া কঠিন হয়ে পড়ে। কেন কঠিন হয়ে পড়ে? কারণ এখানে আমাদের প্রশ্নগুলো যেগুলো লিখতে সেগুলো সময়ের সাথে কখনো আমরা পেরে উঠি না, এমনকি এমসিকিউতে আছে। অনেকে দেখা যায় কোনো শিক্ষার্থী ভালো স্টুডেন্ট এমন আছে যে আমি এমসিকিউ পারছি কিন্তু আমার সময় নেই, এমন কিন্তু ঘটবে। কারণ তোমরা হয়তো জানো না, প্র্যাকটিস করো না, তার জন্য এই জিনিসটা তোমরা বুঝতেছো না। এই জন্য বলছি তোমরা টাইম মেনটেন করে বাসায় অন্তত রুটিন করে পড়বে এবং টাইম মেনটেন করে নিয়মিত পরীক্ষা দেবে। কারো যদি কখনো কোচিং বা কোনো কিছু থাকে, নিয়মিত অর্থাৎ যেখানে পরীক্ষা হয় সেখানে পরীক্ষা দিতে অভ্যস্ত হবে, দেখবে এ প্লাস অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আমি একদিন গিয়ে পিটিএস পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষায় বসতেছি, এটা কিন্তু কখনো ভালো হবে না এবং টাইমে শেষ করতে পারবে না। আর কখনো অঙ্ক দেখবে, অনেকে কী করে দেখে অঙ্ক করে না, কিন্তু অঙ্ক অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু ওই জিনিসটা কখনো মাথায় থাকবে না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।